তটিনী মাথা নাড়িয়ে না করলো। তুই আমার বন্ধু হবে, একেবারে সারা জীবনের বন্ধু, মরে গেলেও যে বন্ধু থেকে যায় সেই বন্ধু। জানিস আমার কোনো প্রাণের বন্ধু নাই, জীবনে একজন বন্ধু থাকা দরকার যাকে প্রাণ খুলে সব বলা যায়। বলো তো এটা কোন বইয়ের উক্তি? তটিনী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, জানি না। রূপান্তর নিজের ব্যাগ থেকে একটি বই বের করলো, সেটা তটিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই বইটা আমি তোকে দিলাম, তুই এটা পড়বি। তারপর তোর যদি ইচ্ছে হয় আমার বন্ধু হতে, তো তুই এটা তোর কাছে রেখে দিবি, যদি না হতে ইচ্ছে হয় তো দিয়ে দিস। তটিনী অবাক চোখে তাকালো, বলল, কি আছে এই বই? রূপান্তর চোখে হেসে তাকালো, সে বলল, পড়লে বুঝতে পারবি, জাফর ইকবাল স্যারের বই। তটিনী আগ্রহ নিয়ে বলল, হুমায়ুন আহমেদের ভাই যে। রূপান্তর মাথা নাড়ালো, হ্যাঁ তিনি। তটিনী বইটা ব্যাগে রেখে বলল, ঠিক আছে পড়বো। রূপান্তর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগামীকাল নবীন বরণ, কি পরে আসবে? তটিনী ঠোঁট উল্টে বলল, কি আবার, যা পড়ে আসি তাই পড়বো। রূপান্তর তটিনীর হাত ধরল, বলল, তোকে আমার বন্ধু বানাতে ইচ্ছা করছে, আমার মনে হচ্ছে তোকে বন্ধু বানালে আমি ঠকবো না। জীবনে একজন সত্যিকারের বন্ধু সত্যিই দরকার রে টুটিনি। আমি তোর উত্তরের অপেক্ষা করব, আগামীকাল দেখা হবে, আসছি। রূপান্তর গেট দিয়ে বের হয়ে গেল। তটিনী অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার বন্ধু বলতে ললিতা, যার সাথে সে স্কুলে যেত, কিন্তু ললিতা কখনো তাকে এত ইম্পর্টেন্স দেয়নি, কখনো হাত ধরে এভাবে বলেনি, তুই আমার প্রাণের বন্ধু হবি টটিনি, কখনো বলেনি ললিতা। বরং টটিনিকে মাঝে মধ্যে অন্য সব ক্লাসমেটের সাথে মিলে কথা শোনাতো, একের সময় এক একজন দলে থাকতো। জীবনের এ পর্যায়ে এসে টটিনির মনে হলো সে হয়তো এবার সত্যিকারের বন্ধুর স্বাদ পেতে চলেছে, সে হবে তার জীবন মরণের বন্ধু। রিকশাতে চেপে বসলো তটিনী। তার পেট গুড়গুড় শব্দ করছে, মাঝে মধ্যে খিদে পেয়েছে অনেক। রিকশাওয়ালাকে বলল, তাড়াতাড়ি চালান কাকু, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রিকশাওয়ালা বেশ বিরক্ত হলেন, কারণ এই নিয়ে তটিনী 5 বারের মতো একই কথা বলেছে। তার ঠিক 2 মিনিট পর তটিনী বলল, আর কতক্ষণ কাকু? রিকশাওয়ালা নিজের পান খাওয়া লাল দাঁত বের করে হেসে বললেন, মা কি শুধু হাতে পায়ে বড় হয়েছেননি? বাপ মা একা ছাড়লো কেন তাইলে? তটিনী খিদে বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রাগ হলো প্রচন্ড। সে বলল, বাপ মা একা ছাড়ছে কারণ তারা জানে আমি একা চলতে পারি। আন্নারে ভালো মানুষ মনে কইরা মনের কথা কইছিলাম, এর লাইগা আপনি এমনে কইবেন আমারে? রিকশাওয়ালা হয়তো দুঃখিত হলেন। তিনি বললেন, ও আচ্ছা, সরি গো মা, তোমার বাসাতে আইয়ে পড়ছি, নামো। তটিনী রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে দৌড়ে গেট দিয়ে প্রবেশ করলো। সুনামির বেগে কলিং বেল চাপতে লাগলো সে। ঈশানী দরজা খুলে দিতে হতভম্ব হয়ে গেলেন। এভাবে ষাঁড়ের মতো বেল বাজাচ্ছিস কেন? মানুষ ভাববে দিন দুপুরে ডাকাতি হচ্ছে। তটিনী নিজের মার ভুল শুধরে দিতে বলল, ষাঁড় তো চেঁচায় মা, কলিং বেল বাজায় না। ঈশানী রেগে মেগে চলে গেলেন। তটিনী দরজা বন্ধ করে সোফাতে ব্যাগ ফেলে দিল। হাত পা ছড়িয়ে মেঝেতে বসে বলল, বিশ্বজয় করে এসছি গো মা, খেতে দাও। ঈশানী টেবিলে খাবার দিয়ে বললেন, হাত পা ধুয়ে টেবিলে এসে খেতে বস, মেঝেতে কি তোর? তটিনী তার 2 কাঁধে ফু দিয়ে বলল, এটাই তো বাঙালিয়ানা মা, তুমি কি এর মর্ম বুঝবে? নানা জান তো ইন্ডিয়ার ছিলেন। ঈশানী মেয়ের কথায় নাক ফুলিয়ে বললেন, গাদার বাচ্চা, ইন্ডিয়ার মধ্যেও বাঙালিয়ানা আছে, শুধু তোর বাপের দেশে একাডা, আমার বাপের দেশও আছে, বুঝেছিস? এবার কে উদ্ধার কর, ঘ্যান ঘ্যান করবি না কানের কাছে, খবরদার, না হলে তোকে আর তোর বাপকে রাস্তায় ফেলে দিয়ে আসবো। ঈশানী তার মহা মূল্যবান ভাষণ দিয়ে চলে গেলেন। তটিনী ঠোঁট ফুলিয়ে ভাবতে লাগলো তার দোষটা আসলে কোথায়। আপনাকে আমি ভালোবাসি কিনা জানি না, তবে আপনাকে আমি কল্পনাতে ঠিক স্বপ্নের রাজকুমার হিসেবে চিনেছি।
নিজেকে কখনো জিজ্ঞেস করিনি আমি আপনাকে আদৌ ভালোবাসি কিনা। আমি ভীষণ স্বার্থপর মানুষ জানেন, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না কখনো। কিন্তু আপনার প্রতি আমার এই অনুভূতি 1000 বছরের ভালোবাসাকেও ছাড়িয়ে যাওয়ার মতো। বিশ্বাস করুন, এত ভালো আমার কাউকে লাগেনি। আত্মসম্মানহীন বেঁচে থাকা একজন আমির জন্য অনেক কঠিন। আমি আপনি ও আত্মসম্মানের মধ্যে আত্মসম্মানটাই বেছে নিলাম। আমি জানি না আপনি মোহ নাকি ভালোবাসা, তবে আমি এটা জানি আপনি সেই যাকে ছাড়া আমি কখনো কাউকে নিয়ে এত অদ্ভুত কল্পনা করিনি। মেয়ে মানুষের স্বভাব জানেন তো? না, আপনি তো আবার ঘরে বসে থাকার মানুষ নন। ঘরের মেয়ের খবর জানবেন কিভাবে? আচ্ছা, আপনি এটা জানেন তো একটা ছেলে মন খারাপ হলে যেমন ঘর থেকে বের হয়ে গিয়ে রিফ্রেশমেন্ট করতে পারে, একটা মেয়ে তা পারে না। আপনি জানেন আমার হাসি খুশি মুখশ্রীর ভিড়ে লুকিয়ে আছে এক আকাশ সম না পাওয়া, কিন্তু সেগুলো আপনাকে পেলে পূরণ হয়ে যেত। এক আকাশ সম না পাওয়ার সমাধান আপনি বুঝতে পারছেন? একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারীর কাছে আপনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এসব কথা আপনি কখনো জানতে পারবেন না, বা আমি আপনাকে কখনো জানতে দেব না। কিন্তু যদি একটু মূল্যায়ন করতেন তো আপনি আপনার জীবনের সবচেয়ে সেরা উপহার পেতেন। ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ পেয়ে যেতেন, কিন্তু আপনি মূল্যায়ন করলেন না। বিনিময়ে আপনি হারালেন একজন রত্ন, যে আপনার প্রেমিকা হওয়ার সাথে সাথে স্ত্রী হওয়ারও যোগ্যতা রেখেছিল। কিন্তু আপনি তাকে প্রেমিকা হওয়ার জন্য মূল্যায়ন করলেন না। আপনার জন্য এক পাহাড় সম দুঃখ হলো আমার। আপনি সোনা পেয়ে কাঁচ ভেবে ফেলে রাখলেন, অথচ বুঝলেন না আমির থেকে খাঁটি সোনা আপনার জীবনে আর আসবে না। এতটুকু লিখে ডায়েরি বন্ধ করে রাখলো রূপান্তর। মনে তার বিষাদে ভরা। একতরফা ভালোবাসাটা প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছে তাকে, কিন্তু কাউকে বলতে পারছে না সে। কিছুক্ষণ পরই তাকে কলেজের উদ্দেশ্যে বের হতে হবে। আজ নবীনবরণ উৎসব, নিজেকে রাঙাতে হবে রঙিন রূপে। কিন্তু মনে তেমন আনন্দ হচ্ছে না তার। রূপান্তরের মন ভালো করতে কল এলো তটিনীর। রিসিভ করতেই তটিনী গড়গড় করে বলল, তোর দেয়া বইটা আমি ফেরত দিচ্ছি না রে বেগম রোকেয়া। রূপান্তর হাসলো, বলল, কেন, আমি কি বন্ধু হওয়ার যোগ্য নই? তটিনী হেসে বলল, যোগ্য বলেই তোর দেয়া বইটা নিজের কাছে রেখে দিচ্ছি। এবার বল, তুই কি আমার বন্ধু হবি? রূপান্তর এক মুহূর্তের জন্য থমকে গেল। তটিনী পুনরায় বলল, হবি? রূপান্তর অনেক কষ্টে উচ্চারণ করলো, হব। কল কেটে দিয়ে রূপান্তর বিছানায় পড়ে রইল। নিজের খুশিটা ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারছে না সে। মন খারাপই উড়ে গিয়ে রূপান্তরের মনে আনন্দেরা ডানা মেলে উঠছে। সেই ডানাতে পাক না মেলে রূপান্তর উঠতে লাগলো কল্পনায়। সে আলমারি ভর্তি সব ড্রেস নামিয়ে ফেললো। সেগুলো থেকে বেছে একটি ড্রেস চুজ করলো পরার জন্য। নিজেকে রাঙিয়ে ব্যাগ কাঁধে নিয়ে চললো কলেজের উদ্দেশ্যে। তটিনী আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছে। রুদ্র দ্বিতীয়বারের মতো এসে বলল, হয়েছে তোর? তটিনী লিপস্টিকে রাঙা ঠোঁট উল্টে বলল, এত তাড়াহুড়ো কিসের রুদ্র ভাই? আমাকে একটু ভালো মতো সাজতেও দিচ্ছেন না আপনি। রুদ্র হতভম্ব গলায় বলল, আর কত সাজবি? 2 ঘন্টা ধরেই তো সেজে যাচ্ছিস তুই। কলেজে যাবি কখন? অনুষ্ঠান শেষ হয়ে গেলে? লেট লতিফ একটা। তটিনী চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একদম আমাকে লেট লথিফ বলবেন না। আপনার 14 গোষ্ঠীর লেট লথিফ, আমি বাদে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে বের হয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে রইল তটিনীর অপেক্ষায়। কিছু মিনিট পর লম্বা হাই হিলের শব্দ তুলে তটিনী হেলে দুলে আসলো। রুদ্র একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, পা মোচকে বাসায় আসিস, তখন তোকে দেখে নিব। তটিনী মুখ ভেঙচি দিল। রুদ্রর বাইকে চেপে বসে বলল। তটিনী নিজের শরীরে ফু দেওয়ার ভান করে বাইকে চেপে বসলো। রুদ্র মিনমিন করে বলল, একটা মানুষ এতটা অভিনয় কিভাবে করতে পারে? তটিনী শুনে ফেললো সেটা। নাক ফুলিয়ে বলল, কাকে বললেন আপনি এটা? এখানে তো শুধু আমি আছি, তার মানে আপনি আমাকে বলেছেন? রুদ্র এক হাতে নিজের গালে তবা করলো, তারপরে বলল,
আমি আর কোনো কথা বলবো না, প্লিজ চুপ করো এবার মা। তটিনী হতভম্ব হয়ে বলল, আপনার নিজের মা ও চাচিমা থাকতে আপনি আমাকে মা বানিয়ে দিচ্ছেন কেন? জগৎ সংসারে কি ছেলেদের অভাব পড়েছে নাকি? মা হতে হলে আমি নিশ্চয়ই আপনাকে বেছে নিব না রুদ্র ভাই। আপনার মতো দামড়া ছেলের মা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। রুদ্র দাঁতে দাঁত চেপে বাইক চালাতে লাগলো। তটিনীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে সাঁই সাঁই করে চলে গেল গতি বাড়িয়ে। তটিনী মুখ বাঁকিয়ে সামনের চুল পেছনে ফেলে দিল। তখনই তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরল রূপান্তর। নিজেও রূপান্তরকে জড়িয়ে ধরে হেসে ফেলল সে। পিঠ চাপড়ে বলল, কিরে বেগম রোকেয়া, খবর কি তোর? আজ দেখি নায়িকা সেজে এসছিস, কাহিনী কি ভাই? রূপান্তর হেসে বলল, তুই নিজে আমার থেকে আরও বেশি এসেছিস, তাহলে তোর কাহিনীটা কি মামা? দুজন হাসলো। মাঠ পেরিয়ে স্টেজের দিকে যেতে যেতে বলল, আজ চল ছেলেদের সাথে ফ্ল্যাট করব। রূপান্তরের প্রস্তাবে তটিনী দাঁত বের করে হেসে বলল, করা যায়। দুজন স্টেজের দিকে গিয়ে ফ্লার্ট করার জন্য বেছে নিল তাদের মতোই নতুন আর একটি স্টুডেন্টকে। ছেলেটির চোখে সাদা ফ্রেমের চিকন চশমা। তটিনী হাত দিয়ে হাই বলে ইশারায় ডাকলো। ছেলেটি যথেষ্ট ভদ্রভাবে এসে দাঁড়ালো। কথা শুরু করলো রূপান্তর। বলল, হেই কিউট বয়, হোয়াটস ইউর কিউট নেম? ছেলেটি নিজের চশমা ঠিক করে নিয়ে বলল, মজনু মিনহাস। রূপান্তর নাক হাওয়া দেওয়ার ভান করে বলল, ও মা, তুমি মজনু? তোমার লাইলি কই? ছেলেটি মাথা চুলকে বলল, কোনো লাইলি নেই আপু। তটিনী ফুসফুস করে বলল, একদম আপু ডাকবে না, না হলে আমরা তোমাকে কাকু ডাকবো। ছেলেটি অবাক কণ্ঠে বলল, কেন? তটিনী দাঁত কিরমিরিয়ে বলল, সেমিয়ারে হয়ে আপু ডেকে কি বোঝাতে চাও? আমরা তোমার মা কাকিমার বয়সী? মজনু জিহ্বা কেটে বলল, একদমই না আপু, সরি। আপনাদের নাম? তটিনী ও রূপান্তর নিজেদের নাম বলল। মজনু হেসে বলল, ঠিক আছে, তটিনী ও রোকেয়া বলে ডাকবো। খেপে গেল রূপান্তর। বলল, দরকার নেই, তুমি আমাকে রূপান্তর বলে ডাকবে। মজনু অবাক হয়ে বলল, রোকেয়া বললে কি হবে? তটিনী ভাব নিয়ে বলল, ওটা শুধু আমি ডাকি, বুঝেছো? রূপান্তর তটিনীর কানে ফিসফিস করে বলল, ডেকেছিলাম ফ্ল্যাট করতে, কিন্তু ছেলে তো বোকা শোকা, ফ্ল্যাট করার দরকার নেই, ছেড়ে দে ভাই। তটিনী দাঁত বের করে হাসলো। মজনুর চোখে চশমা খুলে ফেললো। নিজের চোখে পড়ে বলল, দেখো তো আমাকে কেমন দেখায়। মজনু মন খারাপ করে বলল, আমি তো চশমা ছাড়া কিছু দেখতে পারি না, সেজন্য বলতে পারবো না, কিন্তু আপনাকে ঝাপসা দেখে এতটুকু বলতে পারবো, মন্দ লাগছে না। তটিনী চোখের চশমা মজনুর হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার চশমা তোমার কাছেই রাখো, কিন্তু নেক্সট টাইম আপু আপনি বললে কাকু ডেকে সম্মান শেষ করব। তটিনী ও রূপান্তর মুখ বাঁকিয়ে চলে গেল স্টেজের দিকে। রূপান্তর ও তটিনীর সাথে মজনুর ভাব হয়ে গেল হুট করেই। তিনজন একসাথে নোট কালেক্ট করা ও বিভিন্ন কাজ করতে লাগলো। নিঃসন্দেহে মজনু একটু ভালো ছেলে, কিন্তু যেমনটাই হোক না কেন সেটা সহ্য হলো না রুদ্রের। সে মজনুর ব্যাপারে খোঁজ লাগালো। ছেলে খুবই ভালো এবং সহজ সরল। রুদ্রের চিন্তা কমলো। রূপান্তর অনলাইনে একজন পুরুষের প্রেমে পড়েছিল, কিন্তু পুরুষটি তাকে পাত্তা দেয়নি, মূলত মূল্যায়ন করেনি। সেজন্য মাঝে মধ্যে রূপান্তরের মনে অদ্ভুত শূন্যতা অনুভব হয়, যেটা সে তটিনী ও মজনুর সাথে শেয়ার করেছিল। তটিনী পিঠ চাপড়ে বলেছিল, চিল বেগম রোকেয়া, এসব কত আসবে যাবে। মজনু নির্বিকার ছিল। সে শুধু একবার চশমা ঠিক করে বলেছিল, তুমি কি অনেক পছন্দ করতে তাকে? রূপান্তরের উত্তর ছিল, অনেকটাই করতাম, কিন্তু যেটা ধীরে ধীরে শূন্যে এসে নামছে। যে আমাকে মূল্যায়ন করে না, আমি তাকে নিয়ে ভাবতেই চাই না আর। কিন্তু একটু সময় লাগছে শুধু। যথারীতি তাদের ক্লাস চলছে। মজনু গ্রামের ছেলে, সে সিলেট থেকে ঢাকা পড়তে এসেছে। মধ্যবিত্ত পরিবারের সহজ সরল মজনুকে তেমন স্মার্ট মনে হয় না। সে সব সময় দুটো শার্ট পরে। রূপান্তর ও তটিনী মিলে মজনুর জন্মদিনে দুটো শার্ট উপহার দিল, কিন্তু মজনু নিতে রাজি হচ্ছিল না। তার মতে তটিনীরা তাকে দয়া করতে চেষ্টা করছে,
কিন্তু যখন তটিনী রাগ করে বলেছিল দয়া দেখাবে কেন, তুই আমাদের বন্ধু না, বন্ধু হয়ে বন্ধুকে কিছু দিতে পারবো না, মজনু দুইজনের জোড়াজুড়িতে নিতে বাধ্য হয়। সেই মজনুর সাথে পরবর্তীতে বিয়ে হয়ে গেল রূপান্তরের, আর তটিনী তার ভাব নিয়ে সিঙ্গেল জীবন কাটাতে লাগলো। মজনুর সাথে রূপান্তরের বিয়েটা হয়েছে অ্যাক্সিডেন্টলি ভাবে, সেজন্য দুজনের কেউই মানতে পারলো না। রূপান্তর তার না পাওয়া পুরুষের জন্য দুঃখ করতে লাগলো, আর মজনু দুঃখ করতে লাগলো কেন তার কপালে এমন মানুষ জুটলো যে তাকে কখনো মেনে নিতেই পারবে না। চলুন জানা যাক কি হয়েছিল সেদিন। রূপান্তরেরা একাদশের ফাইনাল পরীক্ষা শেষে 3 জন ঘুরতে ফিরবে ভাবছিল, তো যথা নিয়মে তারা ঘোরাঘুরি করতে শুরু করে ঢাকার অলিতে গলিতে। ঢাকার খারাপ একটি স্থানে তারা চলে যায় নিজেদের অজান্তে। অন্য শহরে মজনুর সেই জায়গা সম্পর্কে তেমন ধারণা নেই। পুলিশ যখন ধরলো তখন তো ছেড়ে দিবে না এমনি এমনি। মজনু ও রূপান্তরকে বিয়ে দিয়ে দিল, কিন্তু বাকি রইল তটিনী। তটিনীকে এমনি এমনি ছাড়তে রাজি না হলে সে রুদ্রকে ইনফর্ম করে। বেচারা রুদ্র বহুত কষ্ট করে এদের বের করে আনে। জনমের মতো ঘোরাঘুরির স্বাদ মিটে যাওয়ায় তটিনীর দ্বাদশের বইয়ে ডুবে গেল। তটিনীর আজকাল রুদ্রের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তার সেদিনের ঘটনা মনে পড়লে লজ্জা লাগে। এরকম নিচু একটি জায়গায় সে এভাবে চলে যাবে ভাবতে পারেনি। রুদ্র ওয়ার্নিং দিয়েছে ভালো মতো পড়াশোনা করতে, না হলে তটিনীর এই কুকীর্তি সবাইকে বলে দেবে। বাধ্য হয়ে তটিনী পড়াশোনায় মনোযোগ দিল। সেদিনের পর আর ঘুরতে যাওয়ার নামও মুখে নেয়নি সে। তটিনী ও রূপান্তর মার্কেটে এসেছে ঈদের শপিং করতে। রমজান মাস শেষ হওয়ার আর বেশি বাকি নেই। 1 সপ্তাহ আগে থেকেই শপিং করা শুরু করেছে তারা। তটিনী ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো, কিন্তু কিছুই পছন্দ হলো না তার। রূপান্তর আজকাল শাড়ির প্রতি ঝোঁক অনেক, তার অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় ইদানিং। তটিনীর মনে হয় রূপান্তর ও মজনুকে লুকিয়ে লুকিয়ে প্রেম খেলছে তারই চোখের আড়ালে। সব বুঝতে পেরেও তটিনী রুদ্রের ভয়ে চুপ করে আছে, কারণ রুদ্র সেদিন সেখানে বলেছে রূপান্তর ও মজনুকে যেন বিয়ের কথা কেউ মনে না করিয়ে দেয়। দুজন যদি দুজনের সাথে থাকতে পারে তবেই না হয় স্বীকৃতি দেবে তারা। রুদ্রের কথা অক্ষরে অক্ষরে পালন করছে ভাবওয়ালি তটিনী। শপিং মলে মন খারাপ হলো তটিনীর। পছন্দ না হওয়া সত্ত্বেও অনেক কিছু কিনে এসেছে, কারণ তার রোজা রেখে বারবার শপিং করতে আসতে ভালো লাগে না। মুখ গোমড়া করে তটিনী যখন বাড়ির গেট দিয়ে ঢুকলো তখন রুদ্রের সামনে পড়ে গেল। রুদ্র তটিনীর মুখশ্রীতে চোখ বুলিয়ে নিয়ে জিজ্ঞেস, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।